ব্যাক টু মাই চ্যানেল। হাজির হয়ে গেছি নতুন কে পপ আইডল লাভ স্টোরির পার্ট 2 নিয়ে। তোমাদের মধ্যে যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা এখনই করে নাও। আর হ্যাঁ, পাশে বেল নোটিফিকেশনটা অন করতে কিন্তু ভুলে যাবে না। ড্রামার শুরুতে আমরা দেখি লিওনের বেস্ট ফ্রেন্ড মুন ওকে বলে, আজকাল ট্রান্সফার এমপ্লয়ীদের জব দেওয়া হচ্ছে, তুমি চাইলে অ্যাপ্লাই করতে পারো। এই জবটা একবার পেয়ে গেলে তোমার এতগুলো পার্ট টাইম জব করার কোনো প্রয়োজনই নেই। বেচারি লিওন তো আগেই ম্যানেজারকে অনেক উল্টোপাল্টা কথা শুনিয়ে এসেছিল। এই জন্যে ও এবার ওর ম্যানেজারকে পটানোর জন্যে গিফট নিয়ে কথা বলতে যায়, যাতে ওর ম্যানেজার আবারও ঘুষ নিয়ে ওই লিস্টে ওর নামটা অ্যাড করে দেয়। অন্যদিকে আমরা কাঞ্চনকে দেখি, ও অনেক চেষ্টা করে জুকে ওর কথা বিশ্বাস করানোর জন্যে। এজন্যে ও ওর স্টাইলে জুকে গান গেয়ে এবং অ্যাক্টিং করেও দেখায়। কিন্তু এই সমস্ত করতে গিয়ে ওকে সেলিব্রিটি তো দূর, ওকে মানসিক রোগী বেশি লাগছিল। এসব কিছুতে জুয়ের বিশ্বাস হয়ে যায় যে লিওন একেবারে সঠিক কথাই বলছিল। পরের দিন সকালে লিওন যখন বাড়িতে ছিল তখন সেই ডিটেকটিভটা অনেক খোঁজ খবর নিয়ে ওর বাড়িতে পৌঁছে যায়। ভেতরে কাঞ্চন যখন জানতে পারে কোনো ডিটেকটিভ ওর ব্যাপারে খোঁজ করছে তখন ও চিৎকার করে ডিটেকটিভকে ডাকে। কিন্তু ও যখন দেখে ও প্যান্ট পরে নেই, শর্টস পরে রয়েছে, তখন ও এটা ভেবে নেয় যে ডিটেকটিভের সাথে হয়তো আরো অনেক মিডিয়ার লোকও আছে। আর মিডিয়া যদি ওর এই অবস্থায় ছবি তুলে নেয় তাহলে মিডিয়া কেন, ও কারোর সামনে মুখ দেখাতে পারবে না। এসব কিছু ভেবে ও ডিটেকটিভের সামনে যাওয়া তো দূর, ও নিজেই ঘরেও একটা কোণে গিয়ে লুকিয়ে পড়ে। ডিটেকটিভটা তল্লাশি করে কিছু খোঁজ খবর আর ইনফরমেশন নিয়ে ওখান থেকে চলে যায়। কিন্তু লিওন এখন চিন্তায় পড়ে যায়, ওর কাঞ্চনকে নিয়ে এই এরিয়ায় থাকাটা অনেক বিপজ্জনক হতে পারে। এজন্যে ও অন্য কোথাও যাওয়ার প্ল্যান করে নেয়। ও ঘরের মধ্যে গিয়ে কাঞ্চনের শরীরের মাপ নিতে থাকে, কেননা ও ভেবে নিয়েছিল কাঞ্চনকে একটা বড় কার্টুনের ভেতরে ভরে ওকে অন্য কোথাও নিয়ে যাবে। লিওন তো কাঞ্চনকে নিয়ে যাওয়ার জন্য বড় কার্টুন অ্যারেঞ্জ করেছিল। এটা দেখে কাঞ্চন ওকে বলে, প্লিজ আমার সঙ্গে এতটা অমানসিক অত্যাচার করো না, দয়া করে আমার এজেন্সিকে ফোন করো, আমি ওদেরকে বলে দেব ওরা যেন তোমাকে কিছু না করে। কাঞ্চন লিওনকে বিশ্বাস করানোর জন্য অনেক চেষ্টা করে। লিওন কাঞ্চনের বলা নাম্বারে ফোন করে কাঞ্চনকে দেয়। তখনই কাঞ্চন চিৎকার করে বলে, প্লিজ আমাকে সাহায্য করো, এই সাইকোপ্যাথ মেয়েটা আমাকে কিডন্যাপ করে রেখেছে। লিওন তো অনেক চালাক ছিল, ও আসলে কাঞ্চনের এজেন্সিকে ফোন করেনি, ও ভুল নাম্বারে ফোন করেছিল। লিওন তো কাঞ্চনের এই ব্যবহারে ওকে সাজা দেয়। লিওন পরিস্থিতি ঠান্ডা করার জন্যে ও কাঞ্চনকে দিয়ে ওর হাতে লেখা একটা চিঠি লেখায়। কাঞ্চন ওই চিঠির মধ্যে সিক্রেট করে লিখে রেখেছিল, কেউ আমাকে কিডন্যাপ করে রেখেছে। লিওন যখন এটা বুঝতে পারে তখন ও চিঠিটা ছিঁড়ে ফেলে দেয়। এরপর লিওন ওর নিজের ভাষায় কাঞ্চনকে দিয়ে একটা চিঠি লেখায় যে ও কিছুদিনের জন্য একটা ভ্যাকেশনে গিয়েছে। এরপর লিওন ওর বেস্ট ফ্রেন্ডের সাহায্যে কাঞ্চনের এজেন্সির একটা ফেক আইডেন্টিটি কার্ড বানায়, যাতে ও কোনোভাবে ওই এজেন্সিতে গিয়ে ওই চিঠিটা ওখানে দিয়ে আসতে পারে। অন্যদিকে লিওনের অবর্তমানে কাঞ্চন লোকেদের ডেকে ওকে সাহায্য করতে বলে, কিন্তু ওরাও ওকে পাগল ভেবে নেয়। অন্যদিকে লিওন কাঞ্চনের এজেন্সিতে গিয়ে সিইও কিমের গাড়ির ওপর সেই চিঠিটা রেখে দেয়। কিন্তু ওকে পালাতে গিয়ে ওর সঙ্গে মীরের দেখা হয়ে যায়। মীর এটা বুঝতে পেরে যায় যে ওর আইডেন্টি কার্ডটা ফেক। মীরের ওর ওপরে কোনো সন্দেহ হয় না, ও ভেবে নেয় যে লিওন হয়তো ওর কোনো ক্রেজি ফ্যান। সিইও কিম যখন ওই চিঠিটা পড়ে তখন উনি সবাইকে বলে, দেখেছো আমি বলেছিলাম ও কোনো ভ্যাকেশনে গিয়েছে, ও এমনিতেই অনেক ক্লান্ত ছিল। এই চিঠিটা নিউজে দেখানো হয়, সকলে এটাই বলছিল যে কাঞ্চন একদমই সেফ, ও একটা ভ্যাকেশনে গিয়েছে, তাই কেউ ওর ব্যাপারে কোনো গুজব ছড়াবেন না। অন্যদিকে লিওনের কপাল তো একদমই খারাপ ছিল, ও ট্রান্সফার হয়েছিল সেই ম্যানেজারের আন্ডারেই। লিওন ওর কপালকে অনেক গালি দেয়। অন্যদিকে কাঞ্চন এক্সারসাইজ করার বাহানায় ও পুরো এরিয়ার একটা নকশা তৈরি করে এবং ও পালানোর প্ল্যানও করে নেয়। দুটো ছেলে যখন একসঙ্গে কথা বলছিল তখন কাঞ্চন জুকে জিজ্ঞাসা করে, আমার তো মনে হয় তুমি লিওনকে পছন্দ করো। অন্যদিকে আমরা লিওনকে দেখি, আগে যে কজনই বা ওকে সম্মান করত, কিন্তু ট্রান্সফার এমপ্লয়ি হওয়ার পর তারাও ওকে আর সম্মান করে না। ওকে সবসময় ছোটখাটো কাজ দেওয়া হতো, বেচারি কাজ করতে করতে প্রচন্ড ক্লান্ত হয়ে যেত। এমনকি ওকে ঠিকমতো খাওয়ার সময়ও দেওয়া হতো না। ওর সঙ্গে সবাই খুবই খারাপ ব্যবহার করত। কিন্তু এখানে একটাই সুবিধা ছিল যে এখানে স্যালারি ভালো আর সময় মতো পাওয়া যেত। এরপর লিওন বাড়িতে আসে।
ও আসার সময় কাংজুনের জন্য ডিনার নিয়ে এসেছিল। দুজনে খেতে খেতে কথা বলছিল। কাংজুন ওকে জিজ্ঞাসা করে, তোমার আর জুয়ের মধ্যে কোনো সম্পর্ক আছে? লিওন বলে, না সেরকম কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি একবার প্রতিবেশীদের থেকে শুনেছিলাম জু অনেক বড় লোকের ছেলে। ও ওর বাবার সঙ্গে ঝগড়া করে এখানে একা থাকছে। এজন্য আমি ওর সঙ্গে বন্ধুত্ব বাড়ানোর জন্য গিফট নিয়ে ওর বাড়িতে গিয়েছিলাম, কিন্তু পরে আমি জানতে পেরেছিলাম ওসব কিছু মিথ্যে গুজব। ও কোনো বড় লোকের ছেলে না। এই কথাটা শুনে কাংজুন ওকে বলে, তুমি প্রচন্ড স্বার্থপর। লিওন বলে, তুমি আমাকে কতটাই বা চেনো? আমি চাই না আমার বয়ফ্রেন্ড কোনো গরিব মানুষ হোক। তুমি কখনোই মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করনি, তাই অভাব কি তুমি জানো না। তোমার তো একটা হাসিতেই লাখ লাখ মেয়েরা মরতেও রাজি আছে। লিওন অনেক কড়া কড়া কথা শোনায় এবং আবারও নিজের লাইফ নিয়ে স্যাড হয়ে যায়। কাংজুন বুঝতে পারে ও কথাটা ভুল বলেছে, কেননা লিওন সত্যিই অনেক পরিশ্রম করে। পরের দিন কাংজুন কথায় কথায় জুকে লিওনের ব্যাপারে অনেক কিছু জিজ্ঞাসা করে। লিওনের পছন্দের রং কি, লিওনের পছন্দের নাম্বার কি, লিওনের জন্ম তারিখ কত। আসলে কাংজুন কথার জলে এসব কিছু জেনে নিচ্ছিল, যাতে ওর হাতে থাকা লকে সেই কোড নাম্বারগুলো দিয়ে সেটা খুলতে পারে। অন্যদিকে লিওনের বেস্ট ফ্রেন্ড মুন লিওনকে একটা জায়গায় নিয়ে যায়, যেটা ছিল কাংজুনের ফ্যান ক্লাব। লিওন ওখানে প্রথমবার গেছিল, এজন্য সব মেয়েরা ওকে আজবভাবে দেখছিল। কিন্তু লিওন যতটা কাংজুনকে জানতো, ততটা হয়তো আর কেউই ওকে জানতো না। কাংজুন কোন ব্র্যান্ডের জামা কাপড় পরে, কোন ব্র্যান্ডের জল খায়, ওর পছন্দের খাবার কি, এসব কিছু শুনে সমস্ত মেয়েরা প্রচন্ড খুশি হয়ে যায় এবং ওকে ওই ক্লাবের পার্মানেন্ট মেম্বার করে নেয়। বাড়িতে কাংজুন লিওনকে বলে একটা অন্য ধরনের স্যুপ বানিয়েছিল, কিন্তু খাওয়ার সময় কাংজুন স্যুপটা লিওনকে দিয়ে বলে, আমি এটা খাবো না, এটা তোমার জন্য, কেননা তোমার শরীরে এখনো জ্বর রয়েছে। আমি জানি তুমি কখনোই নিজের জন্যই স্যুপটা কিনে আনবে না, কেননা তুমি অনেক কঞ্জুস। এজন্যে আমি নিজের বাহানা করেছি। ঘুমানোর সময় কথায় কথায় লিওন বলে, আমি রেসলিং করা তখন শিখেছিলাম যখন আমি স্কুলে পড়তাম। তখন আমার একটা ছেলেকে অনেক ভালো লাগতো, সে আমার ক্রাশ ছিল। এজন্যে আমি তার পিছু পিছু রেসলিং ক্লাবে জয়েন হয়েছিলাম, কিন্তু ওই ছেলেটার মধ্যে সেই ট্যালেন্ট ছিল না। এজন্যে ওকে ক্লাব থেকে বের করে দেওয়া হয়, কিন্তু কোচ আমার ট্যালেন্ট দেখে আমাকে ওখানে পার্মানেন্ট রেখে দিয়েছিল। লিওনের ঘুমিয়ে পড়ার পর কাংজুন বারবার কোড দিয়ে ওর হাতের লকটা খোলার চেষ্টা করছিল। অবশেষে ওর হাতের লকটা খুলে যায়, আর সেই কোডটা ছিল 000। এর মানে ও কোনো কোডই দিয়ে রাখেনি। বেচারা কাংজুন বেকার বেকার এত পরিশ্রম করলো। বেচারা ওখান থেকে পালাতে গেলে লিওনের হাতটা ওর পায়ে লাগে। ও বুঝতে পারে লিওনের প্রচন্ড জ্বর এসেছে। বেচারার মনে লিওনের জন্য দয়া মায়া হয়, এজন্য ও আর পালাতে পারে না। ও সারা রাত বসে লিওনের খেয়াল রাখে, কিন্তু পরের দিন সকালে উঠে ওর নিজের করা কাজের ওপরই প্রচন্ড রাগ ধরে। ও বুঝতে পেরে যায় যে ও কাল রাতে ও কত বড় ভুল করেছে। লিওনকে ওর বেস্ট ফ্রেন্ড মুন ফোন করে বলে, ফ্যান ক্লাবের জন্য কিছু ডোনেশন লাগবে, তাতে তোমাকেও কিছু দিতে হবে। কিন্তু বেচারি লিওনের কাছে তো কোনো টাকাই ছিল না। এজন্য ও ভেবে নেয় ও কাংজুনের কিছু জামা কাপড় অনলাইনে বিক্রি করে টাকা তুলবে। আর তাছাড়া তো টাকাগুলো ওরই ক্লাবের ফান্ডের জন্যই তোলা হচ্ছিল, তাই ও জামা কাপড়গুলো বিক্রি করার জন্য অনলাইনে অ্যাড দেয়। ভাগ্যক্রমে ওই অ্যাডটা সারার চোখে পড়ে যায়। ওর সন্দেহ হয় এগুলো কার জামা কাপড়। একজন ফ্যান লিওনকে মেসেজ করে বলে এই জামা কাপড়গুলো সে কিনতে চায়। এটা দেখে লিওন প্রচন্ড খুশি হয়ে বলে, যাক, আমার এত বড় কাজটা খুবই তাড়াতাড়ি সলভ হয়ে গেল, এখন টাকাও পাওয়া যাবে। লিওন যখন ওই ফ্যানটার সঙ্গে দেখা করতে যায়, তখন ও জানতে পারে সেটা আর কেউই নয়, ওর প্রতিবেশী জু ছিল। জু আসলে কাংজুনের জামা কিনতে চেয়েছিল। লিওন বাড়িতে এসে জানতে পারে কাংজুন বাড়িতে নেই, ও ওখান থেকে পালিয়ে গিয়েছে। লিওন কাংজুনের পিছু করে এবং ওকে ধরে ফেলে, কিন্তু ওখানে একটা পুলিশের গাড়ি যাচ্ছিল। কাংজুন পুলিশের গাড়ি দেখে অনেক জোরে জোরে চিৎকার করে। লিওন ওকে চুপ করানোর জন্য কোনো রাস্তা খুঁজে পায় না। ও কিছু ভেবে ওঠার আগেই কাংজুনকে কিস করে দেয়। কাংজুন তো শকড হয়ে যায়, আর লিওন এভাবেই ওর মুখ বন্ধ করে দেয়। এরপর বেচারা আবারও চুপচাপ লিওনের সঙ্গে ওর বাড়িতে চলে আসে। লিওন ওর ওপরে রেগে গিয়ে বলে, তুমি পালিয়ে গিয়ে কন্ট্রাক্টের রুলস ভেঙে ফেলেছো, এজন্যে আমি আর তোমার কোনো উইশই পূরণ করতে পারবো না। আমি তোমার জন্য কি না করিনি। তোমার জন্য ব্র্যান্ডের জামা কাপড় নিয়ে এসেছি, দামি দামি খাবার নিয়ে এসেছি, তারপরেও তুমি এখান থেকে পালিয়ে গিয়েছো।
কিন্তু কাংজুনের কানে তো এসব কোনো কথাই যায় না। ও নিজের চিন্তায় মগ্ন ছিল। ও লিওনকে বলে, আমি এটা তো বুঝতে পেরে গিয়েছি যে এটা তোমার ফার্স্ট কিস ছিল, তাও আবার আমার সঙ্গে। তুমি নিজেকে লাকি মনে করো। তোমার তো দেওয়ালে পোর্ট্রেট বাঁধিয়ে রাখা উচিত যে তোমার ফার্স্ট কিস একজন কে পপ আইডলের সঙ্গে হয়েছে। কিসের জন্য তো তোমার আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। কত মেয়েরাই এই কিসের জন্য পাগল। এসব কিছু চিন্তা করে লিওনের ঘুমই আসে না। ও নিজের ওপর রাগ করে বলে, এটা আমি কি করলাম। বেচারা কাংজুন তো আরো ফাঁসাতে পড়ে গিয়েছিল। ওর হাতে এবার অন্য লগ লেগে গেছিল, আর সেটা আবার প্রতিদিনই চেঞ্জ হতো। বেচারা এখন আর আগের মতো বাইরে এক্সারসাইজ করতে যেতে পারতো না, আর নাও বাইরে হাওয়া খাওয়ার জন্য ছাদে যেতে পারতো। বেচারার উপরে আরো কড়া কড়া নিয়ম জারি হয়েছিল, কিন্তু ওকে একটা জিনিস ছাড় দেওয়া হয়েছিল, ও 3 ঘন্টা টিভি দেখতে পারবে, আর সেটাও আবার পুজো পাঠের চ্যানেল। একটা মানুষ আর কতক্ষণ এই সমস্ত কিছু সহ্য করতে পারবে। কিন্তু লিওনের বক্তব্য ছিল যে এসব কিছু দেখলে ওর মন শান্ত থাকবে, আরো পালাবার চিন্তা ভাবনা করতে পারবে না। কিন্তু এসব কিছু দেখে দেখে ওর মাথা অন্যদিকে ঘুরে যায়। ও ভজন দেখে দেখে বারবার তাল মেলাতে থাকে। অন্যদিকে লিওন অফিসে গিয়ে ওর একজন কলিগের থেকে জানতে পারে কাংজুনের বদলে এখন নতুন একটা ছেলে মীর আমাদের কোম্পানির অ্যাম্বাসেডর হয়েছে। এটা শুনে লিওন অবাক হয়ে যায় এবং ও প্রচন্ড ঘাবড়ে যায়, কেননা মীর আগে ওকে ফেক এমপ্লয়ি হিসেবে ধরে ফেলেছিল। তখনই ওখানে মীর চলে আসে। দুজনে একে অপরকে সামনাসামনি ভালোভাবে দেখে। এদিকে কাংজুন বারবার মনে করতে থাকে ওই দিন রাতে ওই গলিতে কি করতে গিয়েছিল, কিন্তু ওই দিনে লিওনের মারের চোটে ওর মাথায় আঘাত লাগায় ও কিছু মনে করতে পারে না। এজন্য ও নিজের স্মৃতি ফিরিয়ে আনার জন্য জুকে বলে ওর মাথায় ভারী কোনো জিনিস দিয়ে আঘাত করতে। জুকে মারার আগেই ওর সমস্ত কিছু মনে পড়ে যায়। এজন্য ও জুকে মারতে বারণ করে, কিন্তু জু তো ওকে মারার লোভটা সামলাতে পারে না। ও খুব জোরে কাংজুনের মাথায় আঘাত করে। কাংজুন মার খেয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে সিন দেখি। কাংজুনের সমস্ত কিছু মনে পড়ে গেছিল। আসলে ওই দিন ও মীরের সঙ্গে দেখা করতে গিয়েছিল, কিন্তু ওরা দুজনে কি কথা বলেছিল সেটা মনে করার আগেই জুওকে মেরে দিয়েছিল। এদিকে অফিসে লিওন বারবার মীরের থেকে ওর মুখটা লুকানোর চেষ্টা করছিল। ও আসলে মীরের সামনাসামনি হতে চাইছিল না। এজন্য ও যখন মিটিং এর মধ্যে মীরকে কফি দিতে যায়, তখন ও কখনো চুল দিয়ে তো কখনো ফাইল দিয়ে নিজের মুখটা ঢেকে নেয়। মীরের ওর প্রতি সন্দেহ হয়। মীর যখন বাইরে আসে তখন লিওন একটা টবের পিছনে লুকিয়েছিল। কেউ এসে ওই টবটা ওখান থেকে নিয়ে চলে যায়। তখনই লিওন মীরের কাছে ধরা পড়ে যায়, কিন্তু মীর ভেবে নেয় লিওন ওর কোনো ক্রেজি ফ্যান, যে ওর পিছু পিছু ওর কাজের জায়গায়ও চলে এসেছে। কিন্তু মীরের মনেও সন্দেহ হয় লিওনের মুখটা ঠিক সেই সিসিটিভি ফুটেজের মেয়েটার সঙ্গে মিল আছে। এরপর আমরা লিওনকে দেখি প্রচন্ড চিন্তায় ছিল, কেননা ওর আজ টাকার খুব প্রয়োজন ছিল, কিন্তু ও অ্যাডভান্স পেমেন্টও পায়নি। এই চিন্তায় ও যখন বাড়িতে আসে তখন ওর ডিনারও করে না। ওর প্রচন্ড হতাশ হয়ে বসেছিল। কাংজুন যখন ওর সামনে মজা করে বসে খাবার খাচ্ছিল, তখন লিওন ওর সামনে থেকেও খাবারের টেবিলটা তুলে নেয়। ঠিক সেই সুযোগে কাংজুন পা দিয়ে ওর মোবাইলটা চুরি করার চেষ্টা করে, কিন্তু কাংজুনের কপালটা খারাপ ছিল। ঠিক সেই সময় লিওনের একটা ফোন আসে, আর ও বেচারা ধরা পড়ে যায়। কিন্তু ও মিথ্যা কথা বলে দেয়, আরে আমি তো তোমাকে সাহায্য করছিলাম, ফোনটা তুলে তোমার হাতে দিতে চেয়েছিলাম। ফোনটা ধরে লিওন আরো হতাশ হয়ে যায়, কেননা ফোনটা করেছিল লিওনের বাড়ির মালিক, আর উনি বাড়ি ভাড়া চাইছিল। কাংজুনকে বারবার জিজ্ঞাসা করে কি হয়েছে। লিওন ওকে ওর সমস্ত প্রবলেমের কথা বলে দেয়। লিওন হতাশ হয়ে বলে, আমি তবুও এসব কিছু সামলে নিতাম, কিন্তু আমার কপালটাই খারাপ যে একটা 5 স্টার জোঁক আমাকে চিপকে বসে আছে। এখন না আমি কোনো লোন দিতে পারবো, আর না আমি বাড়ি ভাড়া দিতে পারবো। কাংজুন ওকে সাহায্য করার জন্য বলে, তুমি আমার ক্রেডিট কার্ডটা ইউজ করতে পারো, তার বদলে তোমার আমাকে ছেড়ে দিতে হবে। আমার ক্রেডিট কার্ডে কত লাখ লাখ কোটি কোটি টাকা আছে, আমি তো কখনো চেকও করিনি। রাতের বেলা লিওন বড় চশমা পরে আর নিজের মুখটা ঢেকে লুকিয়ে চুরিয়ে একটা এটিএম মেশিনে যায়। ও তো ভেবেছিল অনেক টাকা থাকবে, কিন্তু এটিএম কার্ডে তো $350 ছিল না। ওর ব্যালেন্স দেখে লিওনের প্রচন্ড রাগ ধরে। বাড়িতে এসে লিওন যখন কাংজুনকে এসব কিছু বলে, তখন কাংজুন বলে, নিশ্চয়ই তুমি কিছু গড়বড় করেছো, তুমি অন্য কোথাও থেকে টাকা চুরি করোনি তো। লিওন ওর কথায় উত্তর না দিয়ে একা বাইরে এসে বলে, ওর অবস্থা তো আমার থেকে অনেক খারাপ। তখনই ও আরো একটা খারাপ নিউজ পায়। ওর প্রতিবেশী জু ওর বাড়ির পাশ থেকে
অন্য একটা জায়গায় শিফট হয়ে যাচ্ছে। লিওন তো প্রচন্ড চিন্তায় পড়ে যায়। ওর যদি নতুন প্রতিবেশী আসে তখন ও তাদেরকে কি মিথ্যে কথা বলে ফাঁসিয়ে রাখবে। ওরা তো নিশ্চয়ই ওকে পুলিশে রিপোর্ট করে দেবে। ও চিন্তা করতে থাকে কাংজুন জানোয়ারের মতো ঘরের ভিতরে বাঁধা থাকবে আর ওর প্রতিবেশীরা ওকে দেখে ফেলবে। এসব কিছু ভেবে ও প্রচন্ড চিন্তায় পড়ে যায় এবং হতাশ হয়ে হাল ছেড়ে দেয়। জু ওকে বলে, আমি এই জায়গাটা এজন্যই ছেড়ে দিচ্ছি কারণ এই এরিয়াতে বাড়ি ভাড়া প্রচন্ড বেড়ে গেছে। হতাশ লিওন ঘরের মধ্যে এসে প্রচন্ড ড্রিঙ্ক করে। কাংজুন ওকে আটকানোর চেষ্টা করে কিন্তু লিওন ওর কোনো কথাই শোনে না। কাংজুনের মন করে ও লিওনকে বলে দিক যে ওই দিন জু ওকে বলেছিল ও লিওনকে অনেক পছন্দ করে, কিন্তু কাংজুনের মনেও কোথাও না কোথাও হিংসার উদয় হয়। এজন্যে ও আর এই কথাটা লিওনকে বলে উঠতে পারে না। পরের দিন সকালে লিওন নিজে থেকে রেডি হয়ে জুয়ের জন্য খাবার নিয়ে ওর বাড়িতে যাচ্ছিল। ও ভেবে নিয়েছিল ও জুকে কনভিন্স করে বলবে যাতে ও না এখান থেকে চলে যায়। ও যখনই বেরোবে তখন কাংজুন ওকে আটকিয়ে বলে, তুমি নিজের ড্রেসিং সেন্সটা দেখো, তোমাকে দেখতে পুরো সার্কাসের জোকার লাগছে। তোমাকে এই পোশাকে দেখলে ও তো আরোই ভয় পেয়ে ওখান থেকে পালাবে। কাংজুন ওকে ওর ড্রেসিং সেন্স নিয়ে লম্বা চওড়া একটা ভাষণ দেয়। কাংজুন লিওনকে বলে, মেয়েদের সৌন্দর্যতা ছেলেদের বেশি আকর্ষণ করে, যেটা তোমার মধ্যে ছিটে ফোটাও নেই। কিন্তু আমি তোমাকে সাহায্য করব তোমার ড্রেসিং সেন্স, হেয়ার স্টাইল আর মেকআপ দিয়ে সৌন্দর্য ফুটিয়ে তুলতে। কাংজুন অনেক খুঁজে খুঁজে লিওনের জন্য একটা ড্রেস পছন্দ করে। তারপর ও নিজেই ওর মেকআপ করিয়ে দেয়। তখনই লিওনের মনেও কিছু কিছু হতে থাকে, কেননা কত বড় একজন সুপারস্টার নিজে থেকেই ওর মেকআপ করে দিচ্ছে, তাও আবার এত কাছ থেকে। কাংজুন বলে, এগুলোই সবকিছু না। ও আরো টিপস দেয়। ও লিওনের মুখটা প্রতিটা অ্যাঙ্গেল থেকে চেক করে বলে, তোমার মুখের বাঁ দিকটা একটু দেখার মতো, এজন্যে তুমি যখনই কথা বলবে তখনই বাঁ দিকটা সামনে রেখে বলবে। কাংজুন নিজেই নিজেকে বলে, আমি তখন লিওনকে মিথ্যে কথা বলেছিলাম, ও সত্যিই অনেক সুন্দর। অন্যদিকে লিওন যায় জুকে মানাতে। ও কাংজুনের কথা মতো বারবার মুখের বাঁ দিকটা সামনে রেখে জুকে মানানোর চেষ্টা করে। লিওন অনেক মাস্কা লাগিয়ে বলে, তুমি প্লিজ এই বাড়িটা ছেড়ে যেও না। কিন্তু জু তখন কোনো উত্তর দেয় না। এজন্য লিওন বাড়িতে এসে সমস্ত রাগটা কাংজুনের ওপর ঝেড়ে দেয়। ও রেগে বলে, তোমার সমস্ত থিওরি ভুল, জু আমার কোনো কথাই শোনেনি। কিন্তু পরের দিন লিওন অফিসে গিয়ে বুঝতে পারে সত্যি ওর বাঁ দিকটা সামনে রেখে কথা বলার জন্যে যে অ্যাকাউন্টেন্ট কালকের ওর অ্যাডভান্স পেমেন্ট দিচ্ছিল না সে আজ দিয়ে দিয়েছে। আর সাথে সুপারস্টার মীর সব সুন্দরী মেয়েদেরকে ছেড়ে ওকে ওর অ্যাসিস্ট্যান্ট বানাতে রাজি হয়েছে। লিওনের পুরো বিশ্বাস হয়ে যায় যে সত্যি ওর মুখ বাঁ দিক সামনে রেখে কথা বলাতে ওর লাকি চার্ম হয়ে দাঁড়িয়েছে। অফিস থেকে ফিরে ও আরো একটা সুখবর শোনে, জু ওর কথা মতো এখান থেকে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে দিয়েছে। এটা শুনে ও আরো খুশি হয়ে যায়। লিওন কাংজুনকে আজকের সমস্ত কথা এসে শোনায় এবং ও সৌন্দর্যতার প্রশংসা করে। কিন্তু বেচারি লিওন জানতো না যে ওর অফিস থেকে ফিরে সমস্ত মেকআপ নষ্ট হয়ে গেছে। রাতে কাংজুন আর লিওন বসে লোকাল বিয়ার খায়, যেটা ও আগে কখনোই খায়নি। দুজনে একে অপরকে দেখে এবং নিজের দুনিয়ায় হারিয়ে যায়। কাংজুন দেখে লিওন কতটা সুন্দর আর লিওন দেখে কাংজুন কতটা হ্যান্ডসাম। তখনই কোথা থেকে বিপদ উদয় হয়। লিওন জানতে পারে কিছুক্ষণের মধ্যে ওর মা ওর বাড়িতে আসছে। লিওন এবার কাংজুনকে কোথায় লুকাবে? ও গিয়ে জুকে রিকোয়েস্ট করে কিছুদিনের জন্য কাংজুনকে ওর বাড়িতে লুকিয়ে রাখতে, কিন্তু কাংজুন কিছুতেই ওর বাড়ি থেকে যেতে চায় না। লিওন জোর করে টেনে হিঁচড়ে ওকে জুয়ের বাড়িতে দিয়ে আসে। কাংজুন ভাবে, আমি এতদিন লিওনের বাড়ি থেকে পালাতে পারিনি কেননা লিওন রেসলার ছিল, কিন্তু এই ছেলেটা জু ও তো কোনো রেসলার নয়, তাই আমি ওকে মেরে এখান থেকে পালিয়ে যাব। কিন্তু জু যখন স্নান করতে যায় তখন কাংজুন ওর মাসল দেখে ওর স্বপ্ন ভেঙে যায়। অন্যদিকে লিওন রাতে ওর মাকে ঘুম পাড়িয়ে কাংজুনের খবর নিতে জুয়ের বাড়িতে আসে। ওই সময় ওরা দুজনে এফএম এ হরর স্টোরি শুনছিল। লিওনের আশাতে ওরা ভয় পেয়ে একে অপরকে জড়িয়ে ধরে। এরপর আমরা দেখি লিওন জুয়ের সামনে কাংজুনের সঙ্গে খুবই সুইট আর লাভিডাবি কাজিন হওয়ার নাটক করে। অন্যদিকে লিওনের মায়ের সন্দেহ হয় যে উনি ভেবে নেয় নিশ্চয়ই লিওনের সঙ্গে জুয়ের প্রেমের কোনো চক্কর চলছে। ও বাড়িতে ফিরলে ওর মা ওর ওপরে রেগে গিয়ে বলে, তুমি কেন ওই ছেলেটার সঙ্গে ডেট করছো? ওকে দেখে তো গরিব মনে হচ্ছে। তুমি এভাবে কেন নিজের ভবিষ্যৎটা জলে ডুবিয়ে দিচ্ছ? তোমার সামনে জলজান্ত উদাহরণ তো আমি। লিওনার মাকে বুঝিয়ে বলে, তুমি যেমনটা ভাবছো সেরকমটা কিছুই নয়। পরের দিন সকালে লিওন যখন অফিসে যাচ্ছিল তখন ওর মা ওর ঘর থেকে একটা আন্ডারওয়্যার পায়, যেটা ছিল কাংজুনের।
কিন্তু উনি তো আর জানতো না যে এটা ওনার ফেভারিট আইডল কাংজুনের। এজন্য ওনার সন্দেহ হয় ওনার মেয়ে ওনার থেকে কিছু লুকাচ্ছে, আর জু হচ্ছে ওনার মেয়ে সিক্রেটলি বয়ফ্রেন্ড। এজন্য উনি লিওনের উপর প্রচন্ড রেগে যায়। রাতে লিওন যখন বাড়িতে ফেরে তখন উনি ওই আন্ডারওয়্যারটা দেখিয়ে বলে, এইটা কোন ছেলের, আর এটা তোমার বাড়িতে কি করছে? লিওন তো প্রচন্ড ভয় পেয়ে যায়। ও ব্যাপারটা কভার করার জন্য বলে, আরে এটা তো আমার, এটা আমি নিজের জন্য নিয়েছিলাম, কেননা এটা প্রচন্ড কমফোর্টেবল। কিন্তু লিওনের মার সেটা বিশ্বাস হয় না। উনি ভেবে নেয় লিওন কিছু না কিছু ওনার থেকে লুকাচ্ছে, এটা নিশ্চয়ই ওই জুয়ের। লিওন ইমোশনাল ব্ল্যাকমেল করে ওর মাকে বলে, তুমি আমার উপরে বিশ্বাস রাখো, আমি কখনোই তোমাকে নিরাশ করব না। তুমি ছোট থেকে আমাকে একটাই কথাই বুঝিয়েছো, আমি নিজের ভবিষ্যৎটা অনেক ভেবেচিন্তে বেছে নেব। লিওনের মায়ের প্রচন্ড চিন্তা হয়। উনি ছোট থেকে লিওনকে অনেক বড় ইউনিভার্সিটিতে পড়িয়েছে, কিন্তু এখনো পর্যন্ত লিওন ঠিকমতো কোনো জব পায়নি। তাছাড়াও ওকে অনেক খারাপ এরিয়াতে বাড়ি ভাড়া নিয়ে থাকতে হচ্ছে। অন্যদিকে আমরা দুজন ছেলেকে দেখি, ওরা যখন ডিনার করে তখন দুজনের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়, কেননা কাংজুনের পছন্দের ডিনার জুয়ের বাড়িতে পাচ্ছিল না। দুজনে একে অপরের সঙ্গে তর্ক করে এবং কপালে টোকা মারে। টোকা মেরে মেরে দুজনের কপালটা লাল হয়ে যায়। পরের দিন সকালে লিওনের মা যখনই জুয়ের ব্যাপারে কথা বলে তখন লিওন ওনাকে বলে, আমি আশেপাশের প্রতিবেশীদের থেকে শুনেছি জু অনেক বড় লোকের ছেলে, ওর বাবার অনেক বড় কোম্পানি আছে, কিন্তু কোনো ঝামেলার কারণে ও এখানে এসে থাকছে। ওরা দুজনে এই ব্যাপারটা নিয়ে অনেক ডিসকাশন করে। অন্যদিকে আমরা দুজন ছেলেকে দেখি, কাংজুন চাইছিল কোনোভাবে লিওনের মায়ের সামনাসামনি হতে, যাতে ও এখান থেকে বেরোতে পারে, কিন্তু জু ওকে বারবার আটকে দেয়, কেননা ওর মাথায় একটাই জিনিস ঘুরছিল যেটা লিওন ওকে বলেছিল। অন্যদিকে লিওনের মা একদিন থাকার পর ওখান থেকে চলে যায় এবং যাওয়ার সময় উনি লিওনকে কিছু টাকা দিয়েও যায়। পরের দিন কাংজুন বাড়িতে এসে দেখে লিওন প্রচন্ড হতাশ হয়ে বসে আছে। কাংজুন ওকে আরো বিরক্ত করে বলে, তোমার মা তোমাকে এই জন্যে এত বড় ইউনিভার্সিটিতে পড়িয়েছে যাতে তুমি একজন কিডন্যাপার হতে পারো। উনি যখন এটা জানতে পারবে যে ওনার মেয়ে কত বড় ক্রাইম করেছে তখন উনি প্রচন্ড কষ্ট পাবে। লিওন তো আগেই অনেক হতাশ ছিল এবং এটা শোনার পর ও প্রচন্ড কেঁদে ফেলে। কাংজুনের এটা দেখে একদমই ভালো লাগে না, এই জন্যই ও লিওনকে হাক করে ওকে চুপ করায় এবং সান্ত্বনা দেয়। তখনই লিওনের মা কিছু ভুলে গেছিল, সেটা নিতেই ফিরে আসে। উনি লিওন আর কাংজুনকে এভাবে একসঙ্গে দেখে হতবাক হয়ে যায়। ওনার মনে অনেকগুলো প্রশ্নের ভিড় জমায়। লিওন এখন কি বলবে ওর মাকে যে ও কাংজুনকে কিডন্যাপ করে রেখেছে? এজন্যও মিথ্যে কথা বলে দেয়, আমি আর কাংজুন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এবং একে অপরকে সিক্রেটলি ডেট করছি। আজকালকার সেলিব্রিটিদের অ্যাডভেঞ্চার করার অনেক শখ জাগে, এজন্যই ওইখানে কিডন্যাপ হওয়ার অ্যাক্টিং করছে। লিওনের মা তো এটা শুনে প্রচন্ড খুশি হয়ে বলে, আমার মেয়ের বয়ফ্রেন্ড আমারই ফেভারিট কে পপ স্টার কাংজুন। ওনার তো বিশ্বাসই হয় না, এজন্য উনি ভেতরে গিয়ে কাংজুনকে সোজাসুজি প্রশ্ন করে, কিন্তু কাংজুনও তো সত্যি বলে আন্টিকে হার্ট করার কোনো ইচ্ছে ছিল না, এজন্য ও লিওনের মতো মিথ্যে কথা বলে দেয়। এটা শুনে লিওনের মা খুশিতে গদগদ হয়ে নিজের মেয়েকে হাক করে নেয়। উনি লিওনকে অনেক শুভকামনা জানায়, কিন্তু এসব কিছু ওপর থেকে জু দেখে ফেলে। ওর মন ভেঙে যায়। ও মনে মনে বলে, আমি লিওনের সবসময় সাহায্য করে এসেছি, আর ও এতদিন আমাকে বোকা বানিয়ে এসেছে। লিওনের মা তো ওখান থেকে চলে যায়, কিন্তু লিওনের জন্য আরো বড় বিপদ দাঁড়িয়েছিল। লিওন যায় জুয়ের কাছে ওকে সমস্ত ব্যাপারটা খুলে বলার জন্য, কিন্তু জুয়ের তো মন ভেঙে গেছিল, এজন্য ও যায় পুলিশে রিপোর্ট করতে। এবার তো লিওনের কাছে আর কোনো রাস্তা খোলা থাকে না ধরা পড়া ছাড়া, এজন্য ও একটা ফ্রাইং প্যান তুলে জুয়ের মাথায় মেরে অজ্ঞান করে দেয়। পরের সিনে আমরা দেখি জুকে বেঁধে রাখা হয়েছিল ঠিক কাংজুনের পাশে। কাংজুন ওকে খোঁচা দিয়ে বলে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথাই বিশ্বাস করনি। এরপর লিওন জুকে সমস্ত কিছু বলে দেয় যে কিভাবে ভুল বোঝাবুঝিতে ও কাংজুনকে কিডন্যাপ করে রেখেছে। এখনো কাংজুনকে ছাড়তে পারছে না, কেননা কাংজুন ওকে পুলিশে দেওয়ার জন্য তৈরি হয়ে বসে আছে। লিওন যখন অফিসে যাচ্ছিল তখন ওর মাথায় খেয়াল হয় এই দুটো ছেলে সারাদিন বাড়িতে বসে বোর হয়ে যাবে, এই জন্য ও টিভিটা অন করে যায়। অন্যদিকে মিল লিওনকে প্রশ্ন করে, তুমি ওই ফেক কার্ডটা বানিয়ে কার সঙ্গে দেখা করতে এসেছিলে? আর আমাদের এই এপিসোড এখানে শেষ হলো। দেখা হচ্ছে লাস্ট এপিসোড নিয়ে। তোমাদের এই ড্রামাটা কেমন লেগেছে সকলে আমাকে কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই করে দিও।